গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল দেশ, গণহত্যার কড়া নিন্দা বাংলাদেশ সরকারের। মার্কিন শুল্ক পুনর্বিবেচনায় ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, ৩ মাসের জন্য স্থগিতের আহ্বান। বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় সম্মেলন শুরু, উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গভর্নর। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গাজায় ইসরায়েলি গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে ঘোষিত বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা কার্যক্রম বর্জন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংহতি মিছিলের পাশাপাশি হয়েছে বিক্ষোভ সমাবেশ। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা ও নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানানো হয় এসব প্রতিবাদী কর্মসূচি থেকে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এক কাতারে সামিল নানা শ্রেণী পেশার প্রতিবাদী নাগরিকরা। অলিগলি থেকে প্রধান সড়ক আওয়াজ তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে অংশ নেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ। আমরা গাজাবাসীর পক্ষে রয়েছি, আমরা গাজাবাসীর জন্য আছি। হিউম্যানিটি ওইটার মূল্যবোধ থেকে শুধু একজন মুসলিম হিসেবে না, আপনি ইহুদি খ্রিস্টান যেই হন না কেন, যেইভাবে এখানে গণহত্যা চালানো হচ্ছে এটা বন্ধ করা দরকার। সোমবার সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও। ফিলিস্তিনিরা শুধু এখানে নয়, আমরা তাদের সাথে আছি। আমরা এই গ্লোবাল স্ট্রাইক সফল করার উদ্দেশ্যে ঢাকা কলেজ ছাত্ররাও আমরা কিন্তু এখানে মিলিত হয়েছি। প্যালেস্টাইনের জনগণের প্রতি এই নৃশংস বর্বরতা যেন অচিরেই বন্ধ হোক। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ফিলিস্তিনের পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা সমবেত হন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনিরা একা নন, এ সংগ্রাম মানবতার, এ লড়াই গোটা বিশ্বের মুক্তিকামীদের। আমরা কোনো দাবি দাওয়া নিয়ে আসিনি, আমরা এসেছি অত্যাচার মানুষকে মুক্ত করার জন্য। ধর্মীয় দিক থেকে না দেখে আমরা যদি মানবতার দিক থেকে বিষয়টা চিন্তা করি, আমাদের প্রত্যেকের উচিত এই কর্মসূচিতে জয়েন করা। ইসরায়েলের অন্যায় অত্যাচার আর আমরা নীরবে সইতে পারি না। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মিছিল হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। মার্কিন দূতাবাসের পার্শ্ববর্তী নতুন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। এদিকে বিক্ষোভ হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনেও। জোহরের পর মুসল্লিরা উত্তর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে জড়ো হয়। সমালোচনা করেন আরব দেশগুলোর নীরব ভূমিকার। বিশ্বের মুসলমানরা যে শান্তিতে থাকতে পারবে, আমরা এই দাবি চাই। সমস্ত মুসলিম দেশ এক হইয়া যাতে এটা বন্ধ হয়। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা যেন সারা বিশ্বের মুসলিম একসাথে একত্র হতে পারি। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা। এদিকে গাজায় মানবতা বিরোধী হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজধানীর কারণ বাজার এলাকায় স্টার্ক ফোয়ারার সামনে মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীরা। এসব প্রতিবাদ কর্মসূচি থেকে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।
এদিকে ঢাকার বাইরেও গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর স্পেশাল টার্মের পরীক্ষা স্থগিত রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতিবাদ ও জনগণের প্রতি সংহতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এর অংশ হিসেবে আগামীকাল সকল ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব সহ সমাবেশে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আমরা যদি এই 25 বছরের ইতিহাস দেখি তাহলে এত বড় এবং এত নৃশংস বর্বর হত্যাযজ্ঞর আর কোনো নজির নেই। আসলে আমরা বাকরুদ্ধ, আসলে কিছু বলার নাই, বলার ভাষা নাই। খুলনা বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন হয়েছে। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী, কর্মকর্তারা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। রংপুরে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে চট্টগ্রাম ও সিলেটে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিশ্ববিদ্যালয়েও। এখানে যে কোনো ধর্মেরই হোক, যদি কারো উপর অত্যাচার আসে, আমাদের উচিত হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে চাষারা শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। আমাদের ফুল মুসলিম উম্মার আরো আগে একসাথে হওয়া দরকার ছিল, যে আমরা হইতে পারিনি। যে যতটুকু পারি প্রত্যেকটা মুসলমান জায়গা থেকে ফিলিস্তিনকে সাহায্য করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এছাড়া টাঙ্গাইল, শেরপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, নাটোর, নেত্রকোনা, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ, চাঁদপুর, শরীয়তপুর, বান্দরবান, ভোলা, পিরোজপুর, ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে ইসরায়েলের প্রতিষ্ঠান দাবি করে সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্ট এবং জুতা বিক্রয় প্রতিষ্ঠান বাটায় ভাঙচুর করেছে স্থানীয় জনতা। দুপুরের পর থেকে ফিলিস্তিনি ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে বের করা বিভিন্ন মিছিল থেকে জড়ো হয়ে নগরীর মীর বক্সটুলায় কেএফসি শাখায় ভাঙচুর করা হয়। বন্ধ করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। এছাড়া নগরীর জিন্দাবাজার, আম্বরখানা সহ বিভিন্ন মোড়ে বাটার শোরুমে ভাঙচুর চালাতে দেখা গেছে মিছিলকারীদের। চট্টগ্রামের শহরের বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক প্রতিবাদ মিছিল বের হয়। এদের মধ্যে একটি বিক্ষোভ মিছিল লালখান বাজার এলাকা অতিক্রমকালে সড়কের পাশে কেএফসি নামের খাবার দোকানে ইট পাটকেল ছুটতে থাকে বিক্ষুব্ধরা। এছাড়া কুমিল্লা নগরীর রানীর বাজার এলাকায় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ছাত্র জনতার পাশাপাশি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অংশ নেয় জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন। বিক্ষোভ থেকে গাজায় নারী, শিশু ও নিরীহ নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা বন্ধের দাবি জানানো হয়। একই সাথে ইসরায়েলি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদিত এবং বিপণনকৃত পণ্য বর্জনের আহ্বান জানান আন্দোলনকারীরা। মেজবাহ হাসানের রিপোর্ট। দখলদার ইসরায়েলি বাহিনীর গাজা উপত্যকায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে সব মত ও পথ মিশেছে এক মিছিলে। ঢাকার রাজপথ যেন রূপ নেয় 24 জুলাইয়ের বিপ্লবের মতো জনসমুদ্রে। প্রতিবাদে অংশ নিয়ে জুলাই বিপ্লবের নেতারা বলেন, বাংলাদেশে যেমন ৭১ ও জুলাই বিপ্লব এসেছে, ঠিক তেমনিভাবে এমন এক বিপ্লব এসে ফিলিস্তিনিদের মুক্ত করবে। প্যালেস্টাইন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এই আহ্বান আমরা বিশ্বের প্রত্যেকটি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই। ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জড়ো হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জামাত ইসলামীর নেতাকর্মীরা। ইসরায়েলি বাহিনীর মুসলমান নিধনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান নেতারা। 200 কোটি মুসলিমকে আগামী দিনে ওই ইসরায়েলি বাহিনীর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেভাবে ঐক্য
ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা ছিল। আজকে মুসলিম উম্মার প্রতিদিন ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাজধানীর মহাখালী এলাকায় বিক্ষোভ করেন জামাত ইসলামীর হাজারো নেতাকর্মী। এ সময় নেতারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনবাসীর পক্ষে দাঁড়ানোর। হত্যাকাণ্ডের এই খেলা বন্ধ করুন। যদি বন্ধ করা না হয় গোটা পৃথিবীর মুসলিম উম্মাত ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। ঢাকা সহ সারা দেশে প্রতিবাদী বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো। ফিলিস্তিনি হামলার শিকার মানুষের পাশে দাঁড়াতে বিশ্ব বিবেকের প্রতি আকুতি জানান প্রতিবাদী মানুষ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কাইনগলেট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়। বাণিজ্য এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত নিনা ফিলিপাইনের প্রেসিডেন্ট বং মার্কোস এবং দেশটির জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। চিঠিতে 3 মাসের জন্য 37% পাল্টা শুল্ক আরোপ স্থগিত করার জন্য অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার আমদানি বাড়ানোর জন্য কাজ করবে বলে জানানো হয়। চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে পূর্ণ সহযোগিতা করবে। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন। গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক কমানোর কথা বলেন ডক্টর ইউনূস। আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন। এটা চলে যাবে খুব শীঘ্রই, চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গুরুত্বপূর্ণ খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ তুলে ধরতে ঢাকায় শুরু হলো 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সামিটে অংশ নেয় 25 দেশের 70 জনের বেশি বিনিয়োগকারী। সম্মেলনের প্রথম দিন নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতির পাশাপাশি স্টার্টআপে লাভজনক বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। সেলিম মালিকের রিপোর্ট। 5 আগস্ট পরবর্তী শিল্প খাতের অস্থিরতা কাটিয়ে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার ও দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিডার এই বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট সেশনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। 25টি দেশের 70 জনের বেশি বিনিয়োগকারীর উপস্থিতিতে দিনভর অনুষ্ঠিত হয় 10টির বেশি সেশন, যেখানে বার্তা দেওয়া হয় সম্ভাবনাময় নতুন বাংলাদেশের নানা খাতে লাভজনক বিনিয়োগ সুযোগের। Ecosystem here in Bangladesh with many of the founders that we've been working with and investing in. This is going to support or boost the economic part of aspect of Bangladesh. অভিজ্ঞতা বাংলাদেশে খুব ভালো, আমার খুব ভালো লাগলো এখানে আসেন। আমার মনে হয় আপনার অনেক সুযোগ পাবে। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, সংস্কারের মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করছে সরকার। আর নতুন উদ্যোক্তাদের সহায়তায় প্রায় 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগের কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। 95% স্টার্টআপই ব্যর্থ হয়, তবে আমরা নিশ্চিত যে সরকার তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং একদিন তারা সফলতা অর্জন করবে। নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বিনিয়োগকারীদের যেন হয়রানির শিকার হতে না হয় সে বিষয়গুলো দেখা হচ্ছে। প্রতি বছর লাইসেন্স নবায়ন হয়রানি থেকেও তারা মুক্তি পাবে। সম্মেলন শেষে জানানো হয়, প্রথম দিনে 25টি বিদেশি ভেঞ্চার কোম্পানি অংশ নিয়েছে। এছাড়া চট্টগ্রামের 2টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকারীদের কাছ থেকে আগামী 1 বছরের মধ্যে বিনিয়োগ পাওয়া যাবে বলে বিডার চেয়ারম্যান আশার কথা জানান। বিভিন্ন দেশ থেকে আসলে বিদেশিরা গিয়েছেন, চায়না থেকে, নেদারল্যান্ডস থেকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
চট্টগ্রামের দুটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পর বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে শীর্ষ সম্মেলনে আসা 60টিরও বেশি বিদেশি কোম্পানির প্রতিনিধিরা। অঞ্চলগুলির উৎপাদন সম্ভাবনা বিদেশি বিনিয়োগকারীদের প্রদর্শন করা মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। সম্মেলনে যোগ দেওয়া বিনিয়োগকারীদের নিয়ে ঢাকার বাইরে একাধিক অর্থনৈতিক অঞ্চলেও নিয়ে যাওয়া হবে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সরেজমিনে দেখে যাতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হন সেজন্য তাদের ঘুরে দেখানো হয় চট্টগ্রামের আনোয়ারায়, কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত ও নেদারল্যান্ডস সহ 40টি দেশের 60 জন বিনিয়োগকারী ঘুরে দেখেন বিনিয়োগের এসব স্থান। বিভিন্ন কারখানা ঘুরে দেখে বিনিয়োগের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। I think we know what the challenges are, but but the challenges also offer opportunities. Economy will create from the industries, right, and ports, and everything. Chittagong is the hub for that. সব সময় এখান থেকে ব্যবসা ইকোনমিক জোন মিরসরাই এখান থেকে অনেক সাহায্য পেয়েছি। এর আগে বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানান ইয়ং অনের চেয়ারম্যান কিহাক সাং। Bangladesh textile and then apparel industry can have a more stable infrastructure by their upcoming investment. কারখানার জন্য যাদের জমি প্রয়োজন মূলত তাদেরকে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে নেওয়া হয়। শুধুমাত্র যে আমরা সুপার ডে করেছি তা না, ভিতরে রিক্লেম করেছি, সেখানে রাস্তা করছি, ড্রেন করছি, ইলেকট্রিসিটি, গ্যাস, সকল সুবিধাগুলোই আমরা নিশ্চিত করছি। অতীতে বিনিয়োগকারীদের 5 তারকা হোটেল দেখিয়ে বিনিয়োগে আগ্রহী করে তোলা হলেও প্রথমবারের মতো এবার বিনিয়োগকারীরা সরেজমিন পরিদর্শন করেছেন বলে জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। ওনাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে যে বাংলাদেশে ওনারা বিনিয়োগ করলে বিনিয়োগের কী সুযোগ সুবিধা আছে, এখানে পর্যাপ্ত ল্যান্ড আছে এবং পর্যাপ্ত ল্যান্ড ছাড়াও আপনার আরও কী সুযোগ সুবিধা আছে, এগুলো ওনাদেরকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ওনাদেরকে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তারা বর্ণনা করেছেন। 2492 একর আয়তনের কেইপিজেডে 48টি কারখানা আছে, আর 30,000 একর জায়গার উপর প্রতিষ্ঠিত মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে রয়েছে 11টি কারখানা। এনটিভি নিউজ ডেস্ক। সীমানা নির্ধারণে নতুন আইনে অনুমোদন না পেলে বিদ্যমান আইনের আসন বিন্যাসেই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারীদের প্যানেল প্রস্তুতি এবং তদারকি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত। তবে দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর আলোচনা এখনো হয়নি। শৃঙ্খলা বিঘ্নিত না করে প্রচারণার ন্যূনতম নির্বাচনী ব্যয়, প্রচারণায় প্রার্থীদের সমান সুযোগ দেওয়া এবং সংস্কার কমিশনের সুপারিশ সহ নির্বাচন আচরণ বিধির চমৎকার একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। সীমানা নির্ধারণের যে প্রস্তাবনাটা আমরা প্রিন্টিং মিস্টিংয়ের জন্য পাঠিয়েছিলাম, এটি ঈদের আগে ক্যাবিনেট মিটিং হয়েছে, এখনও আমরা অনুমোদন পাইনি। অনুমোদন পেলে পরেই আমরা এই ডিলিমিটেশনের কাজটা করব। আর যদি অনুমোদন না হয় তাহলে আপনার বিদ্যমান যেই আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরেই সংস্কার স্থায়ী হবে না। সকালে দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। দায়িত্ব নেবার পর বিচার বিভাগের সুদূর প্রসারী সংস্কারের একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেখানে অনেক প্রাপ্তি হয়েছে, তারপরও অনেক পথ অতিক্রম করতে হবে বলে জানান প্রধান বিচারপতি। 2005 সাল থেকে প্রধান বিচারপতির দাদা দাদির নামে এই শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। বিভিন্ন খাতে সংস্কারের এখন প্রশ্ন এসছে, তার প্রপোজাল এসছে, রেকমেন্ডেশনস এসছে। কোনো ক্ষেত্রেই কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না
বিচার বিভাগের সংস্কার না ঘটে। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। গেল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। কনসুল জেনারেল ডক্টর নাজমুল হুদার সঞ্চালনায় এতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মী ছাড়াও বিচারক, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক সহ নানা পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ কনসুলেটে মুশফিকুল ফজল আনসারির এটি ছিল প্রথম শুভেচ্ছা সফর। স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে নিউ ইয়র্কের মানুষের নানা সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। ওই সময় যুক্তরাষ্ট্রে তাকে মানসিক যন্ত্রণা দেওয়ার নানা স্মৃতিচারণ করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন রয়েছে। সারা দুনিয়া মনে করে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের জনগণের আমানতদারি ফেরত দিতে পারবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে, গণতন্ত্রের যে ধারা সেটিকে বজায় রাখতে পারবে এবং ফ্রিডম অফ প্রেস এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনকে আপহোল্ড করবে, হিউম্যান রাইটসকে আপহোল্ড করবে এবং সারা দুনিয়ার এই তার প্রতি বাংলাদেশের মানুষের যেরকম আস্থা বহির্বিশ্বেরও সেরকম আস্থা আছে। আগামী মে মাসের মধ্যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষে জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিবে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিকেলে সংসদ ভবনের এলডি হলে এবি পার্টির 10 সদস্যের প্রতিনিধি দলের সাথে আলোচনায় এসব কথা জানানো হয়। আলোচনা শেষে ঐক্যমত্য কমিশনের 166 প্রস্তাবনার মধ্যে 108টিতে এবি পার্টি একমত প্রকাশ করেছে জানিয়ে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, 32টিতে দ্বিমত এবং 26টিতে আংশিক একমত প্রকাশ করেছে তার দল। এছাড়া সরকারের মেয়াদ 5 বছর করার সুপারিশের পাশাপাশি যাতে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারে সেই দাবি জানান তিনি। তরুণদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে 10% কোটা থাকার প্রস্তাবনাকে সাধুবাদ জানানো হয়। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং গণহত্যা বন্ধের লক্ষ্যে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আকিজ ভেঞ্চার এবং মোজর উদ্যোগে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আকিজ হাউস, পান্থপথ এবং আমিনবাজারে আকিজ ভেঞ্চার গ্রুপের অফিস এবং ধামরায়ে আকিজ ভেঞ্চার গ্রুপের ফ্যাক্টরি থেকে পৃথক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আকিজ ভেঞ্চার গ্রুপ এবং মোজর কর্মকর্তা কর্মচারী ছাড়াও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় গাজায় চলমান গণহত্যা বন্ধের জন্য দাবি জানানো হয়। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল দেশ, গণহত্যার কড়া নিন্দা বাংলাদেশ সরকারের। মার্কিন শুল্ক পুনর্বিবেচনায় ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, 3 মাসের জন্য স্থগিতের আহ্বান। বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় সম্মেলন শুরু, উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার তহবিল গভর্নর। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।